ভৌতিক কথা পডকাস্টের আরও একটি নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। আমরা সকলেই জানি একজন মানুষ মারা যাওয়ার পর তার শ্রাদ্ধ শান্তি করতে হয়, কিন্তু ধরে নাও এই শ্রাদ্ধ শান্তি কোনো রকমভাবে সম্পূর্ণ হলো না। তারপর তোমাদের জীবনে নেমে এলো এক ভয়ঙ্কর অভিশাপ। সত্যি কথা বলতে আজকের এই ঘটনাটা একটা খুব স্কেয়ারি একটা ঘটনা, খুব আনক্যানি একটা ঘটনাটা শুনে তোমাদের খুব ভয় লাগতে চলেছে। আর এইসব বিষয়ে তোমরা অবশ্যই সচেতন হবে যে কেউ মারা গেলে তার শ্রাদ্ধ শান্তি যেন অন্ততপক্ষে করা হয়। যাই হোক, আর কথা বাড়াবো না, তোমরা সিট বেল্ট বেঁধে নাও। এখন আমরা পাড়ি দেব ভূতের রাজ্যে। হ্যালো সিমি, বলো। হ্যাঁ দাদা, কেমন ভালো আছো? আছো? ভালো ভালো। তোমার কথা বলো। আমি ভালো আছি, চলছে আর কি, খুব ভালো না, চলছে। সবারই এখন চলে, ভালো কেউ থাকে না। সেটাই। হ্যাঁ, তোমার আগের ঘটনাটা তো লোকে খুব পছন্দ করেছে। দাদা, ওটা ঘটনার একদমই সত্যি, কথাটা পছন্দ হওয়ারই ব্যাপার। না মানে আমি বলছি বলার ধরন এবং ভয়েসের কথা যেটা বলেছে সেটা। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ। তো এই ঘটনাটা তুমি আজকে যেটা বলবে সেটাও তো ওটা রিলেটেড, তাই তো? হ্যাঁ, ওটাই রিলেটেড। ওকে, তাহলে তুমি আগের ঘটনার একটু যদি দিতে পারো, মানে একটা ধারণা দিতে পারো যে কি হয়েছিল, তারপরে তুমি যদি এটা টেনে দিতে পারো তাহলে লোকের আরো সুবিধা হবে বুঝতে। তোমাকে বলেছিলাম আমাদের বাড়ির বাস্তুর ব্যাপারটা একটা, যে আমাদের বাড়ির ওই মন্দিরের মধ্যে বাথরুমটা থাকার জন্য, সেই জন্য আমাদের ঘরের মধ্যে সাংঘাতিক ধারণা, মানে ধারণা করার বাইরে এতটা বাজে ভাবে উৎপাত চলেছে। বাজে ইমপ্যাক্ট পড়েছিল। হ্যাঁ, বিশাল বিশাল পড়েছিল, কিন্তু বলেইছিলাম আগের। তো এবার আস্তে আস্তে কি আমাদের, হয়তো আগের রেকর্ডে আমি এটা বলেছিলাম, আর হয়তো নাও বলতে পারি, আমাদের ঘর বন্ধন করা হয়েছিল এটা বলেছিলাম। তো ওইটা 1 ইয়ারের জন্য করা ছিল। তো 1 ইয়ারটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর ওইটার জন্য একটা বাজে এফেক্ট পড়েছে বাড়ির মধ্যে। ঠিক আছে, মানে কমপ্লিট হওয়ার পর? হ্যাঁ, কমপ্লিট হওয়ার পরে খুব মানে বাজে একটা এফেক্ট ফেলেছে আমাদের উপরে। এবার এই জিনিসটা কি পর এটা হওয়ার পরে একটা বাজে জিনিস হয়েওছে, সেই জন্য মানে এই জিনিসটা মানে একটা হয় না যে একটা জিনিস হওয়ার জন্য পিছনে কারণ থাকে। এরকম আমাদের ঘরে বাস্তুর দোষটা কারণ হলো আমাদের মন্দিরের বাথরুম। সেরকমই হলো এই যে ঘটনাটা এখন চলেছে, ওটার একটা পিছনে ঘটনাটা রিজন আছে। ঠিক আছে, তো আগের এই ব্যাপারটা হওয়ার পর থেকে সবাই তো ওরকম হিলে গেছে। তারপর থেকে আর সবাই সেরকম একটা মানে সবকিছুতে একটা মানে ওই কিছু না আগ্রহ দিক করতে চায় না বাড়িতে। ঠিক আছে, মানে সবাই এটাই বোঝে যে না করাটাই ভালো, কারণ যাই করবো সেখানেই বাধাই আসবে। আচ্ছা, এইগুলো হওয়ার পর থেকে এখন যেটা কারেন্ট হয়েছে আমি ওইটা বলি এবার। এই তো প্রায় আজ থেকে 1 মাস না, 1 মাস হয়নি, 2-3 সপ্তাহ, সরি 2-3 সপ্তাহ আগেকার কথা। আমি পড়তে গেছিলাম, আমি টিউশন গেছিলাম। তো টিউশন থেকে আসার সময় আমার আস্তে আস্তে তখন রাত্রের 8টা বাজে। আর আমাদের গলিটার কি ল্যাম্পপোস্টের যে ল্যাম্পপোস্টের যে আলোটা থাকে, আমাদের গলির আমাদের ঘরের সামনে পুরো ল্যাম্পপোস্টটা কাটা, ওটা চলছে না। মানে আলো একদমই পুরো গুটগুটে অন্ধকার। কেউ মানে খুব মানে মানে একদম মানে দৃষ্টি তাকিয়ে থাকলে তাহলে বুঝতে পারবে যে কেউ সামনে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, না তো বোঝা যাবে না। এবার আমি পড়া থেকে আসছি, আমাদের বাড়ি একটা পুকুর টাইপের আছে, তোমাকে বলেছিলাম এর আগের বারে। তো বাড়ির সামনে কিছুটা দিয়ে যে পিসির কথা বলেছিলাম, বড় পিসি, তো বড় পিসির বাড়ি একটু এগিয়ে পুকুর পড়ে। তো পুকুরটা দিয়ে গলি ধরে ঢুকছি, ঠিক বড় পিসিতে যে ঘরটা, ঘরের এই গেট থেকে পাশের বাড়ির গেট পর্যন্ত আমি হাঁটতে হাঁটতে আসছি। তোমরা বিশ্বাস করবে না, আমি পুরো চোখের সামনে আস্তে আস্তে আমি দেখলাম যে একটা লাইনে না, যে তুমি তো নোটিস করবে কেউ তোমার সামনে ধরে স্মোক করে। ঠিক আছে, তো কেউ যদি খুব ফোর্সে যদি একটা ধোয়া ছাড়ে, একটা ফোর্সে চলে যেত, মানে চোখের সামনে দ্রুত চলে যেত। ঠিক চোখের সামনে দেখলাম সেটা পাস করলো একটা লাইন বরাবর। আমি ওই লাইনটাকে যে ক্রস করলাম, লাইনটাকে ক্রস করতে না করতে আমি দেখলাম যে আমার পাটা ভারী হয়ে যাচ্ছে, মানে হাত পা কিরকম ব্যথা করছে, খুব ভারী হয়ে যাচ্ছে। আমি হাঁটতে পারছি না, আমার শরীরটা একদম দুর্বল আছে। যেমন তোমার যেমন খুব জ্বর থাকলে
তো তুমি অনেকদিন ধরে খুব জ্বর, তোমার বডিটা কিরকম একটা উইক, সাথে ব্যথা আছে পুরো বডিতে, এরকম একটা ফিল হয় না, তুমি হাঁটতে পারো না, ম্যাচ ম্যাচ করে একটা কিরকম লাগছে, যেন মানে ভাইবটা ঠিক লাগছিল না আর কি। তো এবার আমি এলাম হাঁটতে হাঁটতে, সেদিনকে আমাদের বিয়ে বাড়ি ছিল। তার বাবাকে আমি বলেছিলাম, আমার এক্সাম ছিল বলে আমি বাবাকে বলেছিলাম যে বাবা আমি বিয়ে বাড়ি যাবো না, আমার হাতে পড়াও আছে, তো আমি যাবো না। তো বাবা কি করেছিল, বাবা বলেছে ঠিক আছে তাহলে আমি আর ভাই চলে যাবো, আর মা কাজে চলে গেছে, ঠিক আছে। এবার আমি যখন সিঁড়ি দিয়ে উঠছি, আমি উঠতে পারছি না, আমার শরীরটা এত খারাপ লাগছে। আমি তখন ভাবছি যে বাবা থাকলে বাবাকে বলবো যে ভাইকে, বা তুমি থেকে যাও, মানে জেঠুদের সাথে ভাইকে পাঠিয়ে দাও, বা তুমি চলে যাও ভাইকে রেখে দাও। আমি যখন উঠছি, আমি তখন দেখছি যে ভাই আর বাবা দুজনে রেডি, ওরা জুতো পরছে। তো আমি বাবার দিকে তাকালাম, আমার খুব খারাপ লাগছিল, মানে কিরকমটা লাগছিল যে ওদের যদি বলতে পারতাম, কিন্তু বলতে পারছি না, একটা এক্সাইটমেন্টের সহকারে ওরা যাচ্ছে, সেখানে যদি বাধা দিলে সেটা খারাপ দেখায় না। আমি আর কিছু বলিনি, আমি ব্যাগটা রেখেছি, ফোনটা রেখে আমার দাদা তখন আমাকে বলেছে বোন তুই আমাকে না হেলমেট একটু দিয়ে যা, আমার দরকার আছে। মানে ওর কোথাও যাচ্ছিল হয়তো, ওর গার্লফ্রেন্ডের সাথে ওদের কোথাও বেরাচ্ছিল, ঠিক আছে। তো আমাকে বললো যে বোন তুই একটা কাজ কর, আমাকে তুই একটু হেলমেটটা দিয়ে যা, দুটো হেলমেট দিয়ে যাবি, আর কাকে বলতে না, মানে আমার বাবাকে বলতে না, ঠিক আছে। তো আমি তখন বললাম যে না না ঠিক আছে, তুই একটু কলে থাক। এবার দাদা কলে আছে, ঠিক আছে। আমি এবার বাবা তখন রেডি, বাইরে জুতো পরছে, আমি তখন বাবা বলছি বাবা কিছু দরকার, বাবা তখন আর আমার একটু ওয়াশরুম যেতে লাগতো, ঠিক আছে। এবার বাবা বলছে একটু জল দিবি, আমি ভাবছিলাম যে আগে ওয়াশরুম যাবো নাকি জল, তাহলে না ঠিক আছে জলটা আগে দিয়ে দিই, জলটা খেয়ে নিই, তারপরে আমি ওয়াশরুম যাই, ঠিক আছে। তো আমি কি করেছি, আমাদের যেখানে জুতোটা আবার ঠিক পাশেই ওয়াশরুমটা, ঠিক আছে। এবার আমি গেছি, আমি যখন বাবাকে জলটা দিয়ে দিলাম, যাওয়ার পরে আমার এতজন প্রেশার ছিল ওয়াশরুমে, আমি জাস্ট চলে গেছিলাম, ঠিক আছে। তো যাওয়ার পরে আমি ফিল করতে পারছি, মুখ ধোবো যখন লাস্টে বেরোনোর সময়, আমি ফিল করতে পারছি আমার ডান দিক আর বাঁ দিক টেম্পারেচার আপ ডাউন করছে, মানে খুব বাজে বাজে টেম্পারেচার আপ ডাউন করছে। অ্যান্ড তারপরে গিয়ে আমি যখন বেরিয়েছি, আমার শরীরটা এতটা খারাপ লাগছে বলে বোঝানোর বাইরে, এতটা খারাপ লাগছে। আমি শোবো, দাদা তখন কলে আছে, আমি জানি না, আমার মাথা দিয়ে বেরিয়ে গেছে। দাদাকে ফোনটা করেছি, ফোনটা তুলেছি, তখন হুট করে না আমার নাকের মধ্যে গন্ধ ভেসে আসছে, শুটকি মাছ পচে যাওয়ার যে গন্ধটা হয় না, আর শুটকি মাছ পচে যাওয়ার গন্ধ, সাথে আমার হাত পা অত্যাধিক ব্যথা। কেউ যেন চেলা কাঠ দিয়ে মারলে কাউকে যে ব্যথাটা করে না, যে বড় বড় একটা চেলা কাঠ দিয়ে গায়ের মধ্যে যদি কেউ খুব পেটায় তাহলে যে ব্যথাটা দাঁড়ায় গায়ের মধ্যে, সেই ব্যথাটা আমার গায়ে হচ্ছে। আমি বুঝতে পারছি, আর পুরো লোয়ার পোর্শনে ব্যথা হচ্ছে, আমি বুঝতে পারছি না কেন হচ্ছে। আমি দাদাকে বললাম যে দাদা আমার এই হয়েছে। তো দাদাকে আমি পুরো প্রথম থেকে খুলে বললাম, কারণ প্রথম থেকে আমার ঠিক লাগলো না, ঠিক আছে। তো দাদা আমাকে বললো যে তাহলে একটা কাজ কর, তুই হেলমেটটা নিয়ে বেরা, আর আমার সাথে চ। আমি বললাম যে ওকে। এবার আমি বেরোলাম, ও আমাকে নিয়ে গেল কুদঘাটের ওখানটা, কুদঘাট চেনো তো? শুনেছি, নাম শুনেছি। হ্যাঁ, কুদঘাটে গেল, ওখানে একটা মন্দির আছে ভালো, সাই বাবার মন্দির, পাশাপাশি জগন্নাথ ঠাকুর, আর তার পাশে কালীবাড়ির মন্দির, ঠিক আছে। পরপর 3টে মন্দির আছে। তো এই 3টে মন্দিরে আমি যখন ঢুকছি, আমার হাত পা প্রচন্ড ব্যথা করছে, আমি পারছি না ঢুকতে। আমার দাদা আমাকে হাতটা ধরে ঢোকাচ্ছে, আমি স্টিল ওর গায়ের মধ্যে দিয়ে গন্ধটা পেয়ে গেছি যতক্ষণ না আমি মন্দিরে ঢুকেছি। তারপরে যখন আমি মন্দিরে ঢুকছি, আমার হাত পা কাঁপছে, আমার হাত পা আরো ব্যথা করছে, আমি ঢুকতে পারছিলাম না। এরপরে আমার দাদা আমাকে ঢোকালো, ওখানে গিয়ে প্রসাদ খেলাম, যে নকুলদানা গুলো যে দেওয়া থাকে না, সেই নকুলদানা আমায় খাওয়ালো। তারপরে খেলাম। আমার দাদা পরে বলেছে আমাকে নাকি আমার হাত পা কাঁপছে, এটা দাদা আমি ফিল করেছি কাঁপছে, সাথে আমার নাকি চোখ মুখ প্রচন্ড লাল হয়ে যাচ্ছিল, মানে অত্যাধিক লাল হয়ে যাচ্ছিল। এবার আমার বাড়িতে ফিরি, দাদা আমাকে আবার একটা মানে ঠাকুর মন্দির থেকে একটা কালীমায়ের একটা ফুল দেয়, গলার মালা যে জবা ফুল থাকে, সেই জবা ফুল আমাকে দিয়ে দেয়, আর বলে তুই এটাকে নিজের কাছে রাখ আর বাড়িতে গিয়ে পুজো দে। আমি বললাম ওকে। আমি বাড়িতে যেই ঢুকলাম, আমার দাদা হেলমেট নিয়ে বেরিয়ে গেল। আমার দাদা আমাকে বললো বাড়িতে গিয়ে, আমাদের বাড়িতে হোম থিয়েটার আছে, কারণ আমার বাবার এতটাই মানে গান পছন্দ, আমার বাড়িতে হোম থিয়েটার আছে। এবার আমি বাড়িতে এসে গান চালালাম, চালাইনি, গানটা চালাবো। আমার বাড়িতে ওয়াইফাই করা, ঠিক আছে।
আমার কিচ্ছুতেই চললোই না, আমি চালাতেই পারলাম না। আমি সেটা ভেবে নিয়েছিলাম যে আমাদের ওয়াইফাই বোধহয় খারাপ হয়ে গেছে, আমাদের চলছে না, ঠিক আছে, কিছু চলছে না। আমি পুরো বুঝে নিয়েছি, আমার মাথার মধ্যে ঢুকে গেছে যে এটা হবে না। আমি তখন গিয়ে স্নান করলাম, গিয়ে তখন আমি স্টিল গন্ধটা পাচ্ছি, আমার শরীরটা ততটাই খারাপ হতে থাকছে, মানে এতটা খারাপ হচ্ছে আমি বলেও বোঝাতে পারবো না। তারপরে স্নান টান করে সে পুজো দিলাম বাড়িতে, মানে ঘরে আমাদের যে ঘরের ভেতরে যে আমাদের সিংহাসন থাকে, সেই সিংহাসন যেখানে ঠাকুর থাকে, ঘরের ভেতরে, মন্দির না কিন্তু ঘরের ভেতরে, ওই সিংহাসনে এসে পুজো ঠাকুরকে ভালো করে পরিষ্কার করে ধূপ ধুনো দিয়ে ধুনোচি দিয়ে পুরো ঘর একদম সুন্দর করে শাক, যেরকম ঘন্টা বাজি, যেরকম ভাবে অ্যাকচুয়ালি সন্ধ্যা দেওয়া হয়, সেরকম সন্ধ্যা আরতের মতো করে পুরো আমি সন্ধ্যাটা দিলাম, পুজোটা দিলাম রাত্রির বেলা। তারপরে দিলাম, খুব ভালো ছিলাম, কিছু বাজে ফিল করছিলাম না। এবার যখন রাত্রি হয়েছে, এবার ওরা আসছে না, বাবা আর ভাই আসছে না, আর মা তো আসবে না, মায়ের নাইট ছিল। এবার ওরা আসছে না, আমার যেন আরো শরীরটা কেরম লাগছে। আমি এবার তখন কটা বাজে, 12:30 বাজে, আমি শুয়ে পড়েছি। মানে আমি সারাত্রি ঘুমাতে পারছি না, আর কনস্ট্যান্ট ওই আওয়াজটা, আগের রেকর্ডে বলেছিলাম যে লাট্টু ঘোরানোর আওয়াজ, কনস্ট্যান্ট লাট্টু ঘোরানোর আওয়াজ, আমি পেয়েই যাচ্ছি। মানে এতটা লাট্টু ঘোরানোর আওয়াজ, আমি ঘুমাতে পারছি না। আমি কানের মধ্যে হাত রেখে কোনো রকমের, আমাদের জ্বর লাগছে, শরীরটা কিরকম একটা কষ্ট করছে, মানে কষ্ট দিচ্ছে একটা। আমি নিজে না বাথরুম যেতে পারছি না, আমি দাঁড়াতে পারছি না, একটু জল খেতে পারছি, এতটা দুর্দান্ত মানে শরীরটা খারাপ লাগছে, আমি বিছানা থেকে উঠতে পারছি না, পুরো বিছানায় টেনে নিয়েছে বডিটা। এরপরে গিয়ে আমি দেখলাম যে আওয়াজটা বন্ধ হয়ে গেল। তখন কটা বাজে, 4:30। আমি তখন ঘুমিয়ে পড়লাম। আমার ঘুম ভাঙে 6:30টার সময়, ঠিক আছে। আর আমি বাড়িতে না যেরকম হয় না 3/4 হাঁটু অব্দি প্যান্ট গুলো থাকে, ওরকম প্যান্ট পরে আমি ঘরে আমি নর্মাল টাইমে থাকি। তো কেউ যদি আমার পায়ের মধ্যে, আমার পায়ে যদি রক্ত জমে বা আমার হাতে যদি রক্ত জমে, আমি কি দেখতে পাবো না? আমি তো দেখতে পাবো, আমি স্বাভাবিক এটা ব্যাপার দেখতে পাবো। সকালবেলা 6টার সময় আমাদের নিয়ম যে আমাদের সকালবেলা 6টার সময় একটা আরতি হয়, মানে ওই টাইম 6টা থেকে 7টার মধ্যে যখন হয়, যারা থাকে তাদেরকে চান করে বসতে হয়, ঠিক আছে। তো আমি চানটা করে নিই, বসি, মানে চানটা করার সময় আমি দেখছি আমার পেটের নিচ থেকে শুরু করে পেট থেকে শুরু করে আমার পুরো থাই, পুরো চাকা রক্ত জমা, মানে বড় বড়, ছোট ছোট না, বড় বড়, এত বড় বড় রক্ত জমা। আমি দেখে বলছি আমার কি হয়েছে, আমি বুঝতে পারছি না আমার গায়ের মধ্যে এইগুলো। আর ওই যে রক্ত জমা যে স্পট গুলো না, ওই স্পটে আমি হাত দিতে পারছি না, ওই এত ব্যথা, মানে অস্বাভাবিক ব্যথা, মানে বলে বোঝানোর বাইরে। আমি হাত দিতে পারছি না, আমি কারোর সাথে ঝগড়া করেছি না, আমি কারোর সাথে মারপিট করেছি না, কেউ আমাকে মেরেছে, তাহলে আমার গায়ের মধ্যে এটা হলো কি করে? নাই আমি কোথাও পড়ে গেছি, কিচ্ছু হয়নি, তাহলে এই জিনিসটা হলো কি করে? সঙ্গে সঙ্গে আমি আমার মাকে ফোন করি। আমার মা কেউ বিশ্বাস করছে না আমার কথা, জানি না কেন। সবসময় তো এত কিছু দেখে, তাও বিশ্বাস করছে না কেউ আমার কথা। বলছে তোর অত ঘুমানোর সময় তো লেগে গেছে বা কিছু না, কি ওরা আমাকে এই জিনিসটা দিয়ে মাইন্ডটা সরাচ্ছে, সেটা আমি বুঝতে পারিনি, কারণ আমি একা ছিলাম। তো আমাকে তখন দাদা আর আমার একটা বান্ধবী, ওরা দুজন আমাকে বলে তুই বাড়িতে সারাক্ষণ ধুনোচি দিয়ে পুজো দিতে থাক, ধুনো দিয়ে পুজো দিতে থাক, মানে অল্টে অন্তত ধুনোটা দিয়ে রাখ ঘরে। তো আমি দিচ্ছি, যতক্ষণ ধুনোর গন্ধ ঘরে আছে ততক্ষণ নাকটা আমার ঠিক আছে। যেই মুহূর্তে ধুনোর গন্ধ ঘর থেকে যাচ্ছে, পচা শুটকি মাছের গন্ধ, মানে কল্পনা করার বাইরে, এত বমি পাচ্ছে না, মানে শেষ পর্যন্ত না আমার ওই গন্ধটা না পুষিয়ে গেছিল। যে তুমি নর্মাল ঘরে থাকলে যেরকম গন্ধটা তোমার লাগে, পুষিয়ে যায়, সেটা যদি ধরো তুমি ঘরে ঢুকে একটা স্মেল পাচ্ছ, ঘরের স্মেল পাচ্ছ, তুমি স্মেলটা পাচ্ছ, যদি 10 মিনিট তুমি ওই একই ঘরে থাকতে গন্ধটা পুষিয়ে যাবে তো। ঠিক তুমি ঘর থেকে আবার 10 মিনিটের জন্য বেরিয়ে যখন আবার তুমি ঘরে ঢুকবে, সেই গন্ধটা তুমি আবার পাবো। ঠিক ওই ব্যাপারটাই হচ্ছে আমার ঘরে, আমার নাকের মধ্যে পুষিয়ে যাচ্ছে গন্ধটা। আমি যে ঘর থেকে বেরিয়ে যখন ঢুকছি না, আমার গা গুলি বমি আসার মতো গন্ধটা নাকে ঢুকছে, আবার পুষিয়ে যাচ্ছে, মানে কনস্ট্যান্ট আমি পাচ্ছি গন্ধটা। এরপরে গিয়ে 2-3 দিন আমার সাথে চলতে থাকলো। আমার বিশাল জ্বর, মাথা তুলতে পারছি না, আমার চোখ মুখ লাল, আর আমার আঙ্গুল আমাদের হাতে যে সেকেন্ড আঙ্গুলটা থাকে, ঠিক আছে,
সেকেন্ড আঙ্গুলটা নড়ছে না, হুট করে নড়ছে না। আর আর পুরো লোয়ার পোর্শন পুরো রক্ত জমে, আর রক্ত কমছে না, ওই রক্ত জমাটা কমছে না, ডিপ হয়ে যাচ্ছে রক্তটা। আচ্ছা। মানে ফার্স্টে যখন জমেছিল লাল হয়েছিল, হুম। আর তারপরে ওটা কি হয়ে গেছে, নীল হতে থাকছে। এবার এটাকে তুমি বেশি বলবে কি কম বলবে আমি সেটা বুঝতে পারছি না, যে লাল থেকে নীল হওয়াটা বেশি আরো ডিপ হচ্ছে নাকি ওটা কম হয়ে যাচ্ছে আমি সেটা বুঝতে পারছি না। বাট ব্যথার দিক থেকে আমার লাগছিল ওটা ডিপ হয়ে যাচ্ছে আরো। ওকে। এরপরে বাবা মাকে ডিসিশন নেয় যে আমাকে নিয়ে একটু যাবে, ওরা একটা জায়গায় ঝাড়ফুঁক করা হয়, তো ওখানে যে ছোটখাটো একটা জায়গা আছে সেখানে নিয়ে যাওয়া হবে। হুম। আমাকে যখন নিয়ে যাওয়া হয়েছে তখন বলেছে যে আমার ওপর দিয়ে নাকি বাজে আওয়াজটা গেছে, মানে খুব বাজেভাবে নাকি আমার উপর অ্যাটাকটা হয়েছে, আমাকে নাকি পারিনি ধরতে, কারণ আমি কনস্ট্যান্ট এসে যেই ধুনোচি দিয়েছি, সঙ্গে সঙ্গে যে ওটা হওয়ার পরে যখন নাকি ঠাকুরের প্রসাদটা খেয়ে নিয়েছিলাম না, ওই জন্য আমাকে অত কাবু করতে পারিনি। যদি আমি এই ডিসিশন গুলো না নিতাম যে আমাকে সঙ্গে সঙ্গে এই ধুনোচি দিয়ে করতে হবে, মানে ঘরটা ধুনো দিতে হবে, সঙ্গে সঙ্গে পুজোটা দিতে হবে, তাহলে হয়তো আমার উপরে বাজেভাবে হাবি করে যেত। আমি ওই জিনিসগুলো করেছি বলে হয়তো আমার উপর অতটা ভাবে অত প্রেশার ক্রিয়েট করতে পারেনি, বা আমার উপর হয়তো অতটা মানে হাবি হতে পারেনি। এরপরে কি হয়েছে এবার টুইস্টটা দেখো। আমাকে যখন ঝাড়ফুঁক করে দেয়, আমার একটা গলার মধ্যে একটা মাদুলি দিয়ে দেয়, আর একটা তাবিজ দিয়ে দেয়, হাতের মধ্যে একটা দিয়েছে, আর পায়ে একটা কিছু কাগজ দিয়ে মোম। আর দেখো গলার মাদুলিতে যেরকম একটা লোহা বা কিছুর মধ্যে মোমটা ঢোকানো থাকে, তো একটা কিছু বানিয়ে দিয়েছিল যেটা কালো কালের মধ্যে প্লাস্টিকের ভেতর, মোমের ভেতরে কাগজের মধ্যে কিছু লেখা ছিল, প্লাস্টিকের মধ্যে মোম ছিল, ঠিক আছে, আর মোমের ভেতর ছিল কাগজের মধ্যে কিছু লেখা, সেটা আমাকে পায়ে বাঁধতে বলেছিল। আর খুব ছোট্ট কাগজটা, তুমি হয়তো খালি চোখে হয়তো ভালো মতো পড়তে পারবে না যদি তোমার চোখটা একটু খারাপ থাকে, তো মানে খুব ছোট লেখাটা, ঠিক আছে। এবার ওটা যখন থেকে আমি নিচ্ছি, আমি পুরো একদম স্বাভাবিকভাবে জীবনযাপন করছি, মানে গায়ে রক্ত জমার জায়গায় যেগুলো আছে ব্যথা হচ্ছে না, মানে হাত ওখানে আমি ঠাস ঠাস করে মারলেও আমার ব্যথা লাগবে না, এরকম ব্যথা, মানে অবশ হয়ে গেছে এরকম। হ্যাঁ, মানে ব্যথা চলে গেছে, অবশ্য না, ব্যথা চলে গেছে, নর্মাল হয়ে গেছে। তুমি যেরকম নর্মাল গায়ে হাত দিয়ে যেরকম ফিল হয় ওরকম নর্মাল ব্যথা, মানে ব্যথা না, মানে নর্মাল আছে, কোনো ব্যথা নেই। যেই দিনকারে আমাকে এই জিনিসটা দিয়েছে, মাথা মানে ওই কথাটা বলে মাথা তুলতে পারছিলাম না, ওই 1 ঘন্টার মধ্যে আফটার আর বিফোরের ডিফারেন্স পাওয়া গেছে। যে ওইটা করে আসার পর থেকে আমি পুরো একদম ঝড় চেহারা। আমি সেই বেলায় জিম করে এলাম, আমি পুরো ঠিক। আমি 2 দিন গেল, আমি ভাবলাম যে ঠিক হয়ে গেছে এবার, ঠিক আছে। 2 দিন পরে জানতে পারি ঠিক আমাদের বাড়িরই কিছুটা এগিয়ে 2-4টে বাড়ি পরে একটা জায়গায় একটা মেয়েকে ধরেছে, ঠিক আছে। আচ্ছা। মেয়েটা হাতের মধ্যে নখ আছে, মেয়েটাকে কিভাবে দেখেছেন আমি বলছি। ওর বাবা মা দুজনেই বাইরে কাজ করে, দুজনেই সার্ভিস করে, ঠিক আছে। তো এবার মেয়েটা বাড়িতে একা থাকে। এবার একটু মেয়েটা না কিরকম বলতো, একটু ছাপরি টাইপের যারা হয় না, মানে সারাদিন ঘুরে ঘুরে বেড়ায় ছেলেদের সাথে, সিগারেট খায়, তারপরে তোমার এক্সেট্রা এক্সেট্রা, হয় না যেরকম টাইপের, ওই রকম টাইপ। অনেক রাত্রি করে বাড়িতে ঢুকতো, আর মেয়েটার রাশটা না হালকা, আচ্ছা, খুব হালকা মেয়েটার রাশটা। রাত্রিবেলা ঢুকেছে, সেম জিনিসটা ওর সাথে হয়েছে। ওর চোখের সামনে কেউ পাস করেছে, ও জাস্ট ক্রস করেছে। আমি স্টোরিগুলো শুনে বলছি যেগুলো আমার সাথে হয়ে গেছে আগে। ওকে ও পাস করেছে, ওর হাত পা ভারী হয়ে গেছে, ও পারছে না। আর সেম স্পট থেকে, যে স্পটে আমার সাথে হয়েছে, হয়তো 1-2 ইঞ্চি হয়তো ওপর নিচ, ঠিক আছে, এরকম সেম স্পটে হয়েছে। ও উঠতে পারছে না, বিশাল জ্বর। আর আমার হাফ লোয়ার পোর্শন হয়েছিল, ওর পুরো গায়ে, পেটে, পিঠে, হাতে, কেউ হাত ধরে টানলে যেরকম একটা রক্ত জমে যায় না হাতের মধ্যে, ওই রকম হাতের মধ্যে রক্ত জমে গেছে। 2-3 দিন ওইরকম ভাবে ওটাকে সিম্পলি নিয়েছে। বাড়িতে তো পুজো করার লোকও নেই, মা বাবার সাথে একা মেয়ে থাকে, মা বাবা সারাদিন কাজে থাকে আর মেয়ে সারাদিন ঘুরে ঘুরে বেড়ায়, এরকম টাইপের। এবার ও কি করেছে,
একদিন রাত্রেবেলা ঘরে বসে আছে, ওর বাবা সেদিনকার ছুটি নিয়েছিল, পার্টি পলিটিক্স এর বোধহয় কিছু কাজ ছিল, সেই জন্য ছুটি নিয়েছিল। আচ্ছা। ও বসে ও বলছে আমার গা হাত পা খুব চুলকাচ্ছে। মেয়েটা বসে নিজের গা চুলকাচ্ছে, মানে ও একবার চুলকাচ্ছে, গা থেকে কেটে কেটে রক্ত বেরোচ্ছে, ওর ফিল হচ্ছে না। ঠিক আছে, হ্যাঁ, ওর ফিল হচ্ছে না। ও নিজের হাত দিয়ে নখ দিয়ে চুলকাচ্ছে, বলছে আমার খুব খুব গা চুলকাচ্ছে, আমি গা চুলকাবো, বলছে আমার কষ্ট হচ্ছে। মানে ও বাবা ভেবেছে তো ওর অ্যালার্জি হয়েছে। হুট করে করতে 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 সারা গা কেটে দিয়েছে, মানে চুলকে চুলকে গা কেটে দিয়েছে। এরকম ভাবে ওর গা হাত পা চুলকাচ্ছে, এতটা ইচিং হচ্ছে। ও তখন চিল্লাচ্ছে। তখন কেউ একজন বলে যে ওর নাকি পক্স হয়েছে, পক্স হয়ে জানো তো, পক্স হয়েছে। তো বলেছে একটু ধোয়াতে মায়ের দয়া। অনেকজন আবার অনেক সময় অনেকজন এই পক্সকে মায়ের দয়া বলে, মানে যারা একটু আগেকার যুগে ঠাকুমা, ইনফ্যাক্ট এখনেরও অনেকজন বলে পক্স মানে মায়ের দয়া, মানে ওই মা নাকি আসলে বাড়িতে তারা নাকি গায়ের মধ্যে ওইসব হয়। ঠিক আছে, আমি এগুলো মানি না, এখনো শোনা যায়। হ্যাঁ, এখনো শোনা যায়, কথাটা এখনো শোনা যায়। তো যখন বাড়িতে ঠাকুর মানে দিয়ে ঘন্টা বাজিয়ে দিয়ে ওর গায়ে ধোয়া দিয়েছে, ওর গায়ের মধ্যে চাকা চাকা, মানে ওগুলো না ফুটে ফুটে উঠছে আর চিল্লাচ্ছে, বলছে আমার কাছে গুলো ওই গরম ধুনোচিকে ধরেও ফেলে দিল। ও গরম ধুনোচিকে হাতে ধরে তুলে বাইরে ফেলে দিল, যে ঘরের মধ্যে খাটে উঠে শুয়ে আছে। ওর ঠাকুমা এসে জিজ্ঞাসা করতে, মানে পাশের বাড়ি যে হয় না, পাশের বাড়ি ঠাকুমা যে হয় না, বলে ঠাকুমা এসে বলছে তুই ফেলে দিলি কেন? বলছে না আমার সামনে গুলো আনবে না, আমার পছন্দ না। চিল্লে হাইপার হয়ে যাচ্ছে, ঠাকুমাকে মারতে যাচ্ছে এরকম। ঠাকুমা বলছে তুই আমার উপর কুদে কুদে আসছিস কেন, তুই আমাকে মারতে আসছিস কেন, কি করেছি আমি? বলছে না এইগুলো অপরাধ, এগুলো করবে না, আমি এইসব মানি না। ও বসে, তখন ওর ঠাকুমা গেস করেছে যে কিছু একটা হয়তো ওর সাথে বাজে জিনিস হয়েছে। তখন এবার আমার জিনিসটা তো আমার বাড়িতে সবাই জানতো, মুখে 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 হয়তো ঠাকুমার কাছে কথাটা গেছে। ওকে তখন নিয়ে যায় মাজারে, বড় মাজার, পাগলা বাবা মাজার। ঠিক আছে, ও যখন ঢুকেছে উনি তখন ওকে বসিয়ে, দেখবে একটা হয় না যে একটু ওই মানে দাদুদের দাড়ি দিয়ে যেরকম একটা হয় না, একটা এটা কি হয় না যেটা ঝাড়ফুঁক করে, ওর মাথার উপর রেখে যখন মন্ত্র পড়ছে, ওর পাশে একটা প্লাস্টিকের বোতল ছিল, ও হাত থেকে ধরে দুমড়ে দিল পুরো। ঠিক আছে, সেটা স্বাভাবিক নর্মাল, যেটা আমরা মানুষরাও পারবো, মানে আমি পারবো না, মানে অনেকটাই পারবে। করলো, করে ওই যে ছিল যিনি ওকে ঝাড়াচ্ছিল তাকে টেনে একটা চড় মেরেছে। ওই চড়টা আমরা ছেলে, আমি বলছি তো, আমরা ডান দিক বাদিক একবার পড়বো, উঠে দাঁড়িয়ে পড়বো, মানে একবার পড়বো ভোল্টকে আবার ডান দিক বাদিক করে উঠে দাঁড়িয়ে পড়বো, ওই চড়টা যদি আমরা খাই। ঠিক আছে, এরকম বাজে চড় একটা খেয়েছে। তারপরে গিয়ে ঝাড়ফুঁক করলো, বলে দিয়েছে যে তোমাদের ওখানে কেউ মানে কোথাও থেকে হয়তো কিছু করেছে, এতটা আমি জানি না যে কি বলেছিল ওখান থেকে। ঠিক আছে, কিন্তু ওকে বলেছিল যে ওকে এখন কিছুদিন একদম ঘর থেকে বেরোতে দিতে না, সারাদিন ঘরে রাখতে, আর অল টাইম ঘরের মধ্যে ধুনোচি দিয়ে পুজো টুজো দিতে, আর সবসময় ঘন্টা মানে প্রতিদিন বেলা করে, মানে সকালবেলা একটা, সকালের যে ভোরের আরতি হয় অনেক বাড়িতেই হয়, এটা আমাদের বাড়িতেও যেরকম হয়, আর এই জিনিসটা হওয়ার পর থেকে তো আরোই হয়। ভোরবেলা একটা হয়, দুপুরবেলা একটা যেটা হয় ঠাকুরকে খেতে দিতে হয়, সেই সময় একটা দিতে হয়, আর সন্ধ্যা আরতিতে। আর অনেকজন রাত্রিবেলা কি ঠাকুরের বাসন তুলে একটু ঘন্টা বাজিয়ে হয়, 4 বেলা অনেকজন বাড়িতে, আমাদের বাড়িতেও হয় 4 বেলা। ওদের বাড়িতে কিচ্ছু করেনি বলার পরেও। ফার্স্ট হয়তো 1-2 বার এসে ওর ঠাকুমা হয়তো করে দিয়ে, তো ওর বাবা মানে এতটাই কাজের হয়ে গেছে, আমি নাম নেবো না ওই জন্যই নিচ্ছি না, এতটাই ওদের কাজের প্রেশার চলে এসছে যে ওরা মেয়েটাকে একটু দেখতে পারেনি, বাড়িতে একা রেখে দিয়ে গেছে জানা সত্ত্বেও। বাবা বিশ্বাস করেনি, ঠাকুমা কোন রকম 1 বেলা করে দিয়ে যেত। মেয়েটা বসে বসে হাত কাটছে, মানে হাত নিজের গায়ের মধ্যে করছে, পায়ের মধ্যে নখ দিয়ে চিড়ে, মানে ওকে দেখলে ওর বাচ্চা যেরকম খেলা করলে যে মজাটা পায়, ওগুলো করে ওর মজা পাচ্ছে, কিন্তু নর্মাল বিহেভ করছে। কিন্তু আমি যেটা তোমার সাথে কথা বলছি, ও কিন্তু আমাদের সাথে ওরকম ভাবে কথা বলছে, কিন্তু এরকম করছে। আচ্ছা,
মানে ও কিন্তু কোনো পাগলামিও করছে না, যেটা পাগলামি করবে একটা কেমন মাঝের মধ্যে পাগলামো করবে, তাহলে কি মনে হবে যে না ভাই ও কিছু হয়েছে। ও নর্মাল মানুষের মধ্যে কথা বলছে, কিন্তু এগুলো করছে। সবাই ওর ঠাকুমাকে বলছে তুই এগুলো কেন করছিস। তারপরে ওকে যখন নিয়ে যাওয়া হয়, আর ওকে বলে দেওয়া হয়েছিল, মানে ওর বাড়ির লোককে বলে দেওয়া হয়েছিল যে ওর সামনে মানে যদি আমাদের এখানে এগিয়ে না আনো তো ওর সামনে আমাদের এখানে নামটা নেবে না। ওরা এই ভুলটা মানে করেছে, ওরা ওর সামনে আলোচনা করেছে ওকে আরেকবার নিয়ে যেতে হবে মাজারে। ওকে ঘর থেকে টেনে কেউ বার করতে পারলো না, ওকে কেউ ঘর থেকে টেনে বার করতে, তখন যেই দিনকার এটা হয়েছে না, পাড়াতে দৌড়াদৌড়ি চলছে। কিরম জানো তো, দৌড়াদৌড়ি কেমন চলছে, ও এমন করছে যেন কেউ যেন সুইসাইড করে নিয়েছে, সেরম চিল্লামিল্লি হাওয়াও করে কাঁদছে, এরম ভাবে হচ্ছে। ঠিক আছে, ও বেরোচ্ছে না ঘর থেকে বলে পাশের বাড়ি সবাই কাঁদছে। আমি সেদিনকার বুঝতে পারিনি নাকি সাইকো পেশেন্ট হয়ে গেছিল, আমি বুঝতে পারছি না সেদিনকার। ঠিক আছে, কান্নাকাটি করছে। এবার ওকে বার করতে পারছি না, মাজার থেকে পার্সোনালি গাড়ি পাঠিয়ে লোককে আনা হলো, এনে ওকে ঘরের মধ্যে ঝ্যাঁটা দিয়ে পেটিয়েছে। নোড়া, শিলনোড়া জানো তো, শিলনোড়া। ওকে বলেছে যে তুই শিলনোড়াকে তুই লাথি মেরে এগিয়ে দে। শিলনোড়ায় তুমি নখ দিয়ে লাথি মারতে পারবে? কোনোদিনই না। শিল না নোড়া, বড়টাকে কি বলে জানি না, যেটা পেতে যেটার উপরে ঘষা হয়, যেটা জানি না নিচে পাতা হয়, ওটাকে লাথি মেরে দূরে পাঠিয়েছে। ঠিক আছে, ফার্স্ট। সেকেন্ড, কলসি, যে কলসি আমরা কোকে তুলতে পারি না, ওই কলসিকে বলছে তুই দাঁতে করে নিয়ে যাও। ও দাঁতে করে নিয়ে গেছে, ও দাঁতে করে হাতটাতে নিয়ে যাচ্ছে। যেই কলসি নিয়ে, পিতলের কলসি আমরা কোকে জাগাতে পারি না, ওই জল ভরা কলসি দাঁতে করে নিয়ে যাচ্ছে। প্রত্যেকটা মানুষ দেখে অবাক, আমরা দেখে লিটারালি আমার মা তো বলেছে তুই ঘর থেকে বেরোবি না, তুই ঘরে ঢোক, তুই ঘর থেকে হারগিজ বেরোবি না। আমি তখন বুঝতে পারছি যে জিনিসটা, আমার বাবা তখন বাড়ি এসে বলছে যে সেই সময় যদি তোর দাদা তোকে বুদ্ধি করে সেই সময় জিনিসটা করেছিল বলে আজ হয়তো আমাদের উপর দিয়ে বিপদটা কেটে গেছে, কিন্তু আজকে একটা মেয়ের উপর দিয়ে হয়েছে। ওকে ঝাড়ফুঁক করার পরে ও জানতে পারছে, মানে উনি যে করেছিল সে জানতে পারছেন কি হয়েছিল। বলছি যে আমার বড় পিসি যে গায়াগুন দিয়ে মারা গেছে, আমার বড় পিসি ধরেছে ওকে। আর ফার্স্টে আমাকে ওই ধরতে গেছিল। আসলে কি হয়, ওদের যে বাড়িটা, আমরা বাড়ি বানালে আগে বাড়ির ভিতরে পুজো করে নিত, ওরা বাড়ির ভিতরে পুজো করেনি। মানে পূজা, মানে ধরো তুমি বাড়ি বানালে মাটি ফেললে একটা মাটি পুজো করে নাই তো ফার্স্টে, পুজো করেনি। আর ও যেই বাড়িতে গায়াগুন দিয়েছে সেই মানে বাড়িটা ভাঙিয়ে দিয়ে পুজো করেনি, বাড়ি তৈরি হচ্ছে। ও শান্তি হচ্ছে না, তখন পাগলামো করছে, ও শান্তি পাচ্ছে না, ওই জন্য ও ধরেছে। ফার্স্টে ও আমাকে ধরতে গেছিল, বাট আমার দাদার জন্য হয়তো আমি আগে বেঁচে গেছি। তারপরে গিয়ে জানতে পারি যে ওকে ধরেছে। খুব খারাপ লাগছিল, মানে মেয়েটা কষ্ট পাচ্ছিল, আমি দেখতে পাচ্ছিলাম চোখের সামনে। একটা মেয়ে যে কষ্ট পাচ্ছে চোখের সামনে দেখা যায় না গো, খুব খারাপ লাগছিল। যে আজকে একটা খারাপও লাগছিল, একটা ভয়ও লাগছিল, আবার একদিক থেকে কেরম মনটা একটা কেরম লাগছিল যে বাবা আমি বেঁচে গেলাম, হয় না? তবে খারাপও লাগছে, বাট তোমার এই ফিলটা হয়েছে না বাবা এটা আমার উপর থেকে গেল, আমি বেঁচে গেলাম, নয়তো আজকে এই সিচুয়েশনে হয়তো আমি থাকতাম, ওর জায়গায় হয়তো আজকে আমি থাকতাম, এরকম একটা ব্যাপার। এরপরে মেয়েটাকে অনেকদিন, এখনো মেয়েটা কোয়ারেন্টিনে আছে, এখনো মেয়েটাকে বেরোতে দেয় না। মেয়েটাকে এখন ওর হাত নাকি কিছুতে একটা, আমি বলছি যে কি করেছেন, অনেক সময় দেখেছো যে অনেক মুভিতে দেখেছি, আমি রিয়েলিটিতে দেখিনি, কিছু একটা লেখা, ঠাকুরের লেখা থাকে যেটাকে পুড়িয়ে হাতের মধ্যে বসিয়ে দেয়। মুভিতে অনেক ঠিক মুভিতে দেখা যায়, ওই রকম সেম জিনিসটা ওর হাতের মধ্যে বসিয়ে দিয়েছে। ঠিক এই জিনিসটাই ওরটা হওয়ার পর থেকে ওই হাত কাটা চেরা ওগুলো বন্ধ করে দিয়েছে। এফেক্টিভ নয়, বাট ও যখনই বাথরুমে যায় ও নাকি বলে অলরেডি নাকি পচা শুটকি মাছের গন্ধ পাচ্ছে, মানে ওকে ছাড়ছে না, ওখান থেকে যাচ্ছে না, ওকে ধরতে পারছে না, ওখান দিয়ে যাচ্ছে না।
আমাদের গায়ে পুড়ে গেলে যেরকম ফোসকা পড়ে না, হুম। ওই মেয়েটার ওই লেখাটার মধ্যে অতদিন ওরকম ফোসকা পড়েছিল। আর আমি ওই মেয়েটাকে কতদিন হয়ে গেছে দেখি না, যবে থেকে জিনিসটা হয়েছে মেয়েটাকে আমি দেখি না। 2 মান্থের মতো হয়ে গেছে, 2 মান্থ, 2 উইক 3 উইক হয়ে গেছে। আমার জিনিসটা আবার 1-2 দিন পরেই ওর সাথে হয়েছে এটা। তো এবার মানে ওর মা এসে প্রতিদিন আমাকে বলতো যে তুই বেরোবি না। আর আমাদের ঘর তো আরো মানে অল টাইম যেন ধুনো এর মধ্যে দিয়ে পাস করতে হতো, মানে অল টাইম, মানে এসি চালানো যেত না, এত কষ্ট হতো। আচ্ছা। এগুলো হওয়ার পরে ওর যে বাবা, হুম। মেয়েটার বাবা একদিন দেখছে যে মেয়েটা ওদের রান্নাঘরে বসে আছে চুপচাপ, ঠিক আছে, ওইটা হওয়ার পরে মানে যে করে দিয়েছে, হুম। তারপরে দেখছে যে ওর মেয়েটা বসে আছে, ঠিক আছে। হুম। তো বাবা গিয়ে বলছে যে তুই বসে আছিস কেন এখানে? তো মেয়েটা বলছে যে আমার ওই ঘরে কষ্ট হচ্ছে। বলছি কেন? এটা হওয়ার পরে কিন্তু, হ্যাঁ, হুম। বলছে আমার ওই ঘরে কষ্ট হচ্ছে। তখন বলছে কেন কষ্ট হচ্ছে? বলছে ওই ঘরে ও বসে আছে, আমি বসতে পারছি না। হুম। বলছে কে বসে আছে? বলছে যে আমি নাম নিচ্ছি না আমার বড় পিসে, হুম। অমুক দিদি বসে আছে। তখন ওর বাবা বলছে কি বলছিস? কিন্তু ওর বাবা কিন্তু অলরেডি জানে যে এই নামটাই বলেছে, যে এই পার্সনটাই ওকে ধরেছে। হুম। ওর বাবা কিন্তু বলে দিয়েছে যে কোন জায়গাটা, মানে মেয়েটাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কোন জায়গাতে ধরেছিস, বলে দেওয়া হয়েছিল যে কার বাড়ি শুনে। ওর ঠিক ওরই নাম নিয়েছে, আমার বড় পিসির নাম নিয়েছে, ঠিক আছে। হুম। এবার গিয়ে ওকে কিছুতে ঘরে আনা গেল না, মেয়েটা বসে বসে কাঁদছে, ও পারছে না, ও বলছে আমি পারছি না, আমি ঘরে যাবো না। ওর বাবা ওকে কোলে তুলে বিছানায় বসিয়েছে, ওর বাবাকে কনস্ট্যান্ট একটা ফোনের দিকে রেখে বলছে আমাকে, ওর বাবাকে যে ভয়তে জড়িয়ে ধরে না, হুম। তোমায় জড়িয়ে ধরছে, বারবার ধরে জড়িয়ে ধরছে, বারবার ধরে কান্নাকাটি করছে। আর ও তো মানে বাবা বুঝতে পারছে ওর কষ্টটা। হুম। এবার ওকে এখানে পরে একবার ভিজিট করায় মাজারে, তখন ওকে বলে দিয়েছে ও এত ইজিলি ওর পিছন ছাড়বে না, কারণ যতদিন না পর্যন্ত ওদের বাড়িতে পুজো করা হবে ততদিন পর্যন্ত ওর পিছন ছাড়বে না, কারণ ও শান্তি পাচ্ছে না। হুম। ও শান্তি পাচ্ছে না, আর এত তাড়াতাড়ি যাবে না। আর ওর ঠিক মতো শ্রাদ্ধটা হয়নি, ওর শ্রাদ্ধটাও ঠিক মতো করা হয়নি। এটা শুনতেও খারাপ লাগে, হুম। টাকা পয়সার অভাবে হয়তো ঠিক করে করাও হয়নি ওর শ্রাদ্ধটা। আচ্ছা। আচ্ছা, আমি এটা আগে রেকর্ডে বলেছিলাম, বড় পিসি মানে হলো তো মানে যাতায়াত করতে হতে যে বলে না, তোমাকে বলেছিলাম হুম। ওরকম, নিজের না কিন্তু, যেরকম আমার ছোট পিসি যেরকম আমার নিজের বাড়ি ব্লাডেরই, হুম। ও কিন্তু আমাদের বড় পিসির মধ্যে ব্লাডের নয়, ও কিন্তু যাতায়াত করতে হতো দূর আচ্ছা। সম্পর্কে, কিন্তু সামনে পাশে বাড়ি থাকে। বাট নাও মেয়েটা এখনো ভুগছে, মেয়েটা এখনো কষ্ট পেয়ে যাচ্ছে, স্টিল কষ্ট পেয়ে যাচ্ছে। আর এখনো পর্যন্ত ও নিজের প্রেজেন্টটা যে আমি এখনো আছি, এক্সিস্ট করছি এখনো বোঝাচ্ছে, স্টিল মেয়েটাকে বোঝাচ্ছে আচ্ছা। যে আমি এত ইজিলি যাচ্ছি না। কারণ ওদের বাড়িতে এখনো, ওদের বাড়িতে রিকোয়েস্ট করা হচ্ছে যে তোমরা যাতে পুজোটা করো। ওদের বক্তব্য যে এখন পুজোটা ভালো করে করতেই হবে, আমার বাড়ি তৈরি করে তারপরে পুজো করবো। তো তুমি বলো যে ততদিন পর্যন্ত কি ওইখানে কি এই কষ্টটাই, ওই মেয়েটা কি এই কষ্টটাই পাবে? সেটাই হবে না তো। আমাদের বাড়িতে কি হয়েছে, এই তো 1-2 দিন আগের কথা বলি। আমাদের বাড়িতে কি হয়েছে, বসে আছে, আমি বসে আছি, আমার বোনরা বসে আছে, কারেন্ট চলে গেছে, ঠিক আছে। আমাদের বাড়িতে কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে গেলে জানো তো একটা পাড়া এই সবে জায়গায় একটা জিনিস হয় যে লম্প জ্বালিয়ে বা মোমবাতি জ্বালিয়ে একটা বসে সুন্দর একটা ভাইব, একটা গল্প করা, যার যার সাথে যা যা এক্সপিরিয়েন্স হয়েছে সেই ঘটনা শেয়ার করা, মানে আলাদাই মজাটা, জানো তো। তাদের একটু বসে নিজের মতো একটু মুড়ি মেখে সুন্দর করে সেরকম কথা হচ্ছে। এবার আমরা যখন ছিলাম, আমাদের আমার বদ্দার বাড়িটা, মানে যেটা আমাদের ঘর থেকে সাইডের ঘরে তোমাকে বলছি যে পাশের ঘরটা একদম, ঠিক আছে, ওইখানটা আমরা ওখানটায় বারান্দাটায় বসে আমরা গল্প করছিলাম। কেউ যেন সিঁড়ি থেকে দৌড়ে দৌড়ে উঠছে, দৌড়ে দৌড়ে নাচছে, দৌড়ে দৌড়ে উঠছে, দৌড়ে দৌড়ে নাচছে। আমরা ভেবেছিলাম হয়তো দুষ্টু মিষ্টু, মানে হলো আমাদের একটা বোন আছে,
হুম ওরা হয়তো, কিন্তু বাড়ি কিন্তু পুরো গুটগুটে অন্ধকার, পুরো গুটগুটে অন্ধকার। এবার এর মধ্যে থেকেও আমরা বলছি যে না, ও থাক। আমার দাদা তখন উঠে দেখতে যাচ্ছে নিচে, তখন দেখছে পুরো বাড়ি ফাঁকা, আমাকে দেখা যাচ্ছে না, টর্চ লাইট দিয়ে জ্বালাচ্ছে, দেখছে কেউ নেই, নর্মাল পুরো ব্যাপারটা দেখতে লাগছে পুরো, মানে একদম একটা নর্মাল নর্মাল একটা ঘর থাকলে যেরকম লাগে বা বাড়ি থাকলে যেরকম লাগে, এক্স্যাক্টলি ওই রকমই লাগছে। আমরা গিয়ে আবার বসলাম, আবার সেম আওয়াজ, কি যেন উঠছে, কেউ নামছে। এবার কিরকম ফিল হচ্ছে বলতো, যেন কেউ আমাদের কথা যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাশে দাঁড়িয়ে শুনলে একটা ফিল হয় তো, একটা নিঃশ্বাস বা একটা পা খসখসানি আওয়াজ, যে কেউ তোমার পাশে আছে বা কেউ আছে, জিনিসটা বোঝানো। আমরা ফিল করছি জিনিসটা, মানে আমাদের বাড়িটা একচুয়ালি হন্টেড বাড়ি হয়ে গেছে। মানে না আমরা পারছি পিছন ছাড়তে, না সে চাইছে আমাদের বাড়ি ছাড়তে, ঠিক আছে? এক্স্যাক্টলি ব্যাপারটাই হয়ে গেছে এরকম। বাট কারেন্ট কন্ডিশন সেমই রয়ে গেছে, কিছু ডেভেলপ করেনি, আর জানি না কবে ডেভেলপ করবে। ঠাকুর করে এটাই বলবো, যাতে তাড়াতাড়ি ডেভেলপ করে যায়। না, ভালো কোনো ইকে দেখাতে হবে। বাড়ি ভাঙতে হবে, আর কি করা যাবে? বাড়ি ভাঙতে হবে, বাড়ি নতুন করে এখন বাড়িতে প্ল্যান চলছে তো, এই আর 2 মাস পর থেকে নাকি বাড়ি ভাঙা হবে। বাড়িতে নাকি বসেছে ওরা আবার, নাকি পুরো বাস্তু ঠিক করে করা হবে। আমাদের এখন কথাও চলছে যে ভাড়া টাড়া নেওয়ার জন্য আলাদা আলাদা জায়গায় না, যে একটা বড় বাড়ি নেওয়া হবে যেখানে নাকি ফ্যামিলি একসাথে থাকবে, কেউ আলাদা থাকা হবে না। বাড়ি ভালো করে একদম ভিতে, মানে সব, মানে যে 3টে পুজো হয় 3টে পুজোই বড় করে করবো। মানে যে ভিতে পুজো করতে হয় ভিতে পুজো বড় করে হবে, আর তারপরে তোমার যে আরেকটা হয় না বাড়ি হওয়া যে জিনিসপত্র একটা পুজো হয়, ওটাও ভালো করে হবে। আর তারপরে যে ঘরে ওই গৃহপ্রবেশের সময় একটা বড় করে পুজো হয়, ওই 3টে পুজোই বড় করে দেওয়া হবে নাকি বলছেন। আমি শুনছিলাম, ভালো, পুজোটা ভালো করে দেওয়া দরকার। কারণ এই জিনিসগুলো আমি সবসময় আমি যাদেরকে এই কথাটা বলি, আমি তাদেরকে একটা কথাই বলি যে বাড়ি ঘরের সময় বাস্তুটা ঠিক রাখতে, কারণ চূড়ান্ত বাজে লেভেলের। আর তার থেকে বড় কথা, মেয়েদের রাত্রির বেলা কোনোদিনও রাত্রিবেলা প্রচন্ড পারফিউম অ্যাভয়েড করে চলা উচিত, প্রচন্ড। কারণ এটা খুব অ্যাট্রাক্ট করে। আর চুল খোলা, কারণ আমি বলি একটা ছেলের চুলে থেকে একটা মেয়ের চুলের গন্ধটা খুব তীক্ষ্ণ গন্ধ হয়। এই চুলের গন্ধ, এই পারফিউমের গন্ধ একটা মেয়ের গায়ে রাখতে তুমি খুব কম সময় শুনবে যে রাত্রিবেলা একটা ছেলের বা একটা মেয়ের এই তীক্ষ্ণ গন্ধটা নিয়ে কোন একটা মানে ম্যাটার যেটা করে সেটা বুঝবে না। মানে কিন্তু হ্যাঁ, তুমি এটা কোনোদিন শুনেছো যে একটা ছেলেকে রাত্রিবেলা এটার জন্য বুদ্ধি রয়েছে পারফিউমের জন্য? কোনোদিনই না, ওটা মেয়ের ক্ষেত্রে শোনা যায়। মেয়েদের ক্ষেত্রেই শোনা যায়, কারণ মেয়েদের গা থেকে তীক্ষ্ণ গন্ধটা বেশি আসে। আর একটা, প্রেগনেন্সির টাইমে মেয়েদেরকে বলে রাত্রিবেলা বেরোতে না, কেন বলতো? তখন মেয়েদের একটা কাঁচা গন্ধ থাকে। এই একটা। আর একটা, নতুন বিয়ে করে এলে নতুন গৃহবধূকে ঘর থেকে বেশি বার করতে নেই, রাত্রিবেলা চুলগুলো বেরোতে নেই, অনেক রকম কথা আছে। ওই একটা নতুন একটা গন্ধ থাকে। এইগুলো এই জিনিসগুলো খুব বেশি ম্যাটার করে। এই জিনিসগুলো খুব ম্যাটার করে। এই জিনিসটা যদি একটা মেয়ে মেনটেন না করে, অনেক মেয়েদের ওই জিনিসটা থাকে, বাবা আমি হলাম বিশাল সাহসী, আমার এসব কিছু হবে না, আমি করে যাই, আমি স্টাইল করব। হ্যাঁ ভাই, আজকে দেখা দিচ্ছি না, কাল দেখা দিচ্ছি না, যখন তোমাকে ধরবে তোমাকে সে কায়াম করে ছেড়ে দেবে। তোমাকে সে কায়াম করে দেবে, তুমি পারবে না, তুমি লাস্ট মিনিট নিতে পারবে না। আজ এ হচ্ছে না, কাল হচ্ছে না, পরশু হচ্ছে না, তরশু যখন হবে না, তুমি শেষ। তুমি কি জিনিসটা নিতে পারবে না, এত কষ্ট দেবে তোমাকে। ঠিকই বলেছো। এইগুলো হওয়ার পরেও আরো একটা জিনিস যেটা জানাটা খুব দরকার। আজকে আমি এক্সাম্পল দিয়ে বলি, ধরো আমি বাড়িতে বসে আছি, ঠিক আছে? আমি বাড়িতে বসে আছি, আমি বসে বসে ধরো আমার একটু ইচ্ছা করলো আমি একটু কিছু খেয়ে আসি, ঠিক আছে? আর আমরা কিন্তু মেয়েদের অনেক ব্যাপার থাকে, ঠিক আছে? এটা মেয়েদের মানে মেনে চলাটা খুব দরকার। মেয়েদের অনেক ব্যাপার থাকে। আজকে মেয়েদের এঁঠো মুখে বাইরে বেরোতে নেই, শুনেছো তো?
এঁঠো মুখে এই জিনিসটা, তুমি যদি সামান্য একটা ফুচকাও খেয়ে থাকো না, তুমি মুখটা ধুয়ে নেবে। শুধু নিরামিষ আমিষের মধ্যে না, এঁঠো রাখা যাবে না মুখে। আমাদের এখানে একটা ঘটনা হয়েছিল, কিছুদিন আগে কথা বলি। এখানে একটা মেয়ের যেদিনকার বিয়ে হয়েছিল, সেই মেয়েটা মানে তার পরের দিনই জানতে পারে, বিয়ে মানে যেদিনকার ওদের বাসর রাত হয় তার পরের দিনই তারা জানতে পারে, মানে সেই মেয়েটা জানতে পারে যে ছেলেটার আগে ছেলেটার বিয়ে আছে একটা। তো রাত্রিবেলা ঝামেলা হওয়ার কারণ, আমাদের পুকুরটা বলেছিলাম মনে আছে, পুকুরটার মধ্যে ওখানটা বসেছিল, মেয়েটা কাঁদছিল, বসেছিল। ওই যে রাত্রিবেলা ডাকতে আসেনি 2-3টের সময় মেয়েটা পুকুরে মারা গেছিল, মানে পড়ে গেছিল, আর শাড়ি পরেছিল, অত সাঁতারও কাটতে পারতো না, মারা গেছিল। মেয়েটা পড়ে যাওয়ার পর থেকে প্রায় 1 বছর এমন কোনো রাত্রিবেলা কেউ দেখেনি যে পুকুরের মধ্যে শাখাপালা ভাসছে। কিন্তু সকালে করে পুকুর পরিষ্কার করে দিয়ে যাচ্ছে, জাল ফেলে পরিষ্কার করছে, ঠিক আছে। রাত্রিবেলা করে এসে দেখতো যে শাখাপালা ভাসছে, থালা ভাসছে, সিঁদুরের কৌটো ভাসছে, মানে একটা বিবাহিত মেয়ের যেগুলো দরকার পড়ে সেগুলো ভাসছে। আর এরকম মুখ এঁঠো করে বেরানো একদম উচিত নয়। সামান্য যদি খাবার তুমি বাইরে খাও, তুমি হাত ধুয়ে করো। আর বাইরে দিয়ে খাবার ক্যারি করলে তাহলে সেখানে বাড়িতে ঢোকার সময় আগুন ছেড়ে বাড়িতে ঢোকো, একটা নজর লাগার ব্যাপার থাকে। আর এটা স্বাভাবিক ভাবে মানুষের সাথে হতে থাকে। আমি বলছি আজকে তুমি কেউ যাতে না করে জিনিসটা, আজকে আমি ধরো খাবার রাতে করে বাড়িতে ঢুকলাম অনেক রাতে, আমি নাচ শিখে খেলাম, তুমি তার পরের দিনই, ঠিক আছে, আমি তোমাকে বলছি তোমার হয়তো শরীরে কোনো এফেক্ট পড়লো না, যে একটা ক্ষতি হয়েছে, আমি তোমাকে বললাম তুমি মিলিয়ে নাও। পরের দিন পেটের মধ্যে একটা শুকনো লঙ্কা বোলাবে, বুলিয়ে তুমি যেই ওটা গ্যাসে বা তুমি যে আগুনে ফেলবে, শুকনো লঙ্কা পোড়ার একটা তীক্ষ্ণ গন্ধ থাকে, জানো তো, মানে নাকে চোখে নেওয়া যায় না। তুমি লঙ্কাটার সামনে নাক নিয়ে দাঁড়িয়ে থাকবে, তুমি যদি সামান্য গন্ধ পাও আমার নাম বদলে দেবে, তুমি যদি সামান্য গন্ধ পাও আমার নাক বদলে দেবে। তোমার জ্বর, তো ধরো অনেকদিন ধরে তোমার জ্বর, তুমি ফিল করতে পারছো না, বা তোমার পেটে ব্যথা, তুমি বিনা রিজনে পেটে ব্যথা, ঠিক আছে, তুমি সেরকম কিছু করোনি, পেটের মধ্যে একটা লঙ্কা রে তুমি জাস্ট গ্যাসে বা উনুনে বা তুমি আগুনে দিয়ে দিলে, পুড়ি দিলে, তুমি কোনো গন্ধ পাবে না। কিন্তু তুমি সেই লঙ্কাটা পেটে না বুঝি আরেকটা লঙ্কা সেম সেম পাতার, মানে একটা প্যাকেটের মধ্যে আরেকটা শুকনো লঙ্কা, পেটে না বলি তুমি সেটা আগুনে দাও, তুমি ওই রান্না করে দাঁড়িয়ে থাকতে পারবে না, তুমি বেরিয়ে যেতে হবে, তোমাকে ছুটে বেরিয়ে যেতে হবে। মানে কেন বলো তো? আর একটা কিছু যে মানুষের থাকে না দৃষ্টি, কিছু মানুষ ধরো দৃষ্টি খুব বাজে থাকে, মানে ধরো তুমি কিছু খাচ্ছ, এটা বলা উচিত না, বাট এটা হয়, এটা হয়, আমরা মানি। ধরো তুমি কিছু খাচ্ছ, কারো দৃষ্টি ধরো সেই খাবারে পড়লো, বা বাজে দৃষ্টি পড়লো, বা তোমার দিকে ধরো তোমাকে খুব সুন্দর লাগছে, তোমার দিকে খুব বাজে দৃষ্টি পড়লো যে বাবা কি সুন্দর লাগছে, তোমার ডেফিনেটলি কিছু না কিছু একটা ক্ষতি হবে, ডেফিনেটলি তোমার কিছু না কিছু ক্ষতি হবে। তুমি যখন কিছুটা ভালো জিনিস করতে হবে, তো তুমি এই জিনিসটা তুমি ধরো কাউকে বললে, তো সঙ্গে সঙ্গে তুমি জিনিসটা নোটিস করবে, তোমার 1-2 উইকের মধ্যে জিনিসটা কেটে যাবে। তুমি কিছু করার আগে না তুমি যদি বলো কথাগুলো, সেই জিনিসটা হতে চায় না। আমার বলে না, প্রত্যেকটা মানুষের সেম। ওই জন্য একটা কথা থাকে যে তুমি যা করবে ফার্স্টে সবাইকে প্রচার করো না। ঠিকই বলেছো, এটা আমিও রিয়েলাইজ করেছি নিজেকে দিয়ে। কাউকে প্রচার করো না, তুমি যেটা করবে তোমার ভেতরে রাখো। এই জিনিসটা করবে তুমি নিজে চাও, তুমি সবাইকে ঢিন্ডোরা পিটিয়ে তোমার কিছু হবে না। তুমি যখন মানে নিজের ঘটনা বা যে জিনিসটা তুমি এক্সাইটেড, তুমি এক্সাইটমেন্টের চক্করে বলে দিলে যে জানিস তো আজকে, বা জানো তো আজকে এই করবো বা কালকে ওই করবো, আমার এটা খুব ইচ্ছা, আমি এটা করবোই, ধর বলে দিলে, ঠিক তার 1 উইক 2 উইক পরে দেখবে সেটা হবেই না। এমন বাজেভাবে পাস করে যাবে, তোমার মানে বাজে একটা স্বপ্ন গেলে যেরকম একটা মানে পাস করে যায়, এক্স্যাক্টলি ওই ফিলটা হবে। তুমি বুঝবে না যে এটা কেন, কেন বলো তো? দৃষ্টি করেছে, খুব বাজেভাবে হয় জিনিসটা। না ঠিকই বলেছো কথাটা, হয় গো, এই কথাগুলো, এগুলো সত্যি কথা। অনেকজন এগুলো বিশ্বাস করে না, একদিন বিশ্বাস করে না। আর আমার যখন এই পায়ের জিনিসটা হয়েছিল না, আমার ওই বড় দাদু, মানে তোমাকে বলেছিলাম যে আমার ঠাকুমার যে বড় দাদা আগের এতে ছিল, ঘরে ছিল, বড় দাদা,
তাকে যখন আমি বলেছিলাম, সে বলছে তুই ব্লাড টেস্ট করাও। ব্লাড টেস্ট, আমি অন্য কথা শুনে ব্লাড টেস্ট করিয়েছিলাম। ব্লাড টেস্টে কিছু হয়নি, আমরা সব সিম্পল ছিল, মানে নর্মাল ছিল, তাই তো? সব নর্মাল ছিল। আচ্ছা সিমি, তুমি যে বললে তোমার পিসি ধরেছিল, পিসি কতদিন আগে মারা গিয়েছিল? সে তো সেই লকডাউন, মানে সেই বলেছিলাম না, 20 সালে। 20 সালের কথা এটা, যখন লকডাউন তখন মারা গেছে। আর সেটার এফেক্ট এত দিনে? না না, মাঝখানে কোনো এফেক্ট দেয়নি কিন্তু। না সেটাই বলছি, সেটার এফেক্ট এত দিনে এসে। হ্যাঁ, এত দিনে এসে ও কারো ক্ষতি করেনি। যেই মুহূর্তে বাড়িটা ভাঙা হলো না, ও সেই মুহূর্তে ও উতাল পাতাল করা শুরু করেছে। শান্তি পাইনি, তোর বাড়ি ভেঙে দিচ্ছে তো, ওর বাবার তৈরি করা বাড়ি তো, ওর বাবাও তো নেই, মানে শুরু করে দিয়েছে মানে বাজে ভাবে। এভাবেই চলছে, দেখা যাক এই জিনিসটা কতদিন টানে। বাড়িটা হোক আমাদের, তখন দেখবো। বাড়িতে পুজো তো করা হবে, কথা চলছে, নারায়ণ পুজো করা হবে। কোথাও গিয়ে আমার মনে হলো যে এটা শুধুমাত্র বাস্তুদোষের জন্য না, মানে এর পেছনে বাস্তুদোষ তো আছেই, তার কারণে উনার শ্রাদ্ধ শান্তিটা ঠিকঠাক করে হয়নি, সে একটা বিষয় আছে। হ্যাঁ নিশ্চয়ই। তুমি এই যে এই ঘটনাটা যেটা বললে, এটা বাস্তুদোষের জন্য না তো, একদম না। আমি এটা বাস্তুর সাথে রিলেটেড করছি না। বাস্তুর ঘটনা তো আমি আগের রেকর্ডে বলেছিলাম। এখানে তো হয়েছে এটা বাইরের ঘটনা। এক্স্যাক্টলি ওটাই বলছিলাম। হ্যাঁ, এটা বাস্তুর সাথে কোনো কানেকশনই নেই, একদম এটা আলাদা। সেটাই আমি এটাই বললাম যে আমাদের বাড়িতে স্টিল এখনো হতে থাকে। এই যে কিছু বললাম না, কিছুদিন আগের ঘটনা, সেই বাড়িতে কারেন্ট চলে গেছিল, লোডশেডিং হয়ে গেছিল, দাদারা আমরা সবাই মিলে বসে মুড়ি খাচ্ছিলাম, তখন শুনতে পাচ্ছিলাম। আমি ওই জন্যই বললাম যে বাড়িতে এবার হোক, দেখা যাক কি হয়। আশা করছি ভালোই যাবে। ভালো হওয়ারই কথা। হ্যাঁ, ভালোই যাবে। একদম বেস্ট অফ লাক, সাথে ভালোই যাই। থ্যাংক ইউ সিমি। থ্যাংক ইউ। ঠিক আছে, শেষ করছি তাহলে। হ্যাঁ, একদম ভালো থেকো। একদম। গুড নাইট। হ্যাঁ, গুড নাইট। তো এই ছিল আজকের পডকাস্ট। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি, যুক্ত হয়ে যাও। এরকম ঘটনা কেউ শেয়ার করতে চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমাদের টিমের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন সেকশানে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নাও। আর হ্যাঁ, ভৌতিক কথা কিন্তু কোনো রকম অন্ধবিশ্বাস, কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রচার করে না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তো আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।